রক্তের সম্বন্ধ এই ডিকের হয়েছেটা কি? ওর এরকম একদম করা উচিত হয়নি। প্রথমে ও বৃন্দার সম্মান নিয়ে ছিনিমিনি খেললো, আর তারপরে ওকে এখান থেকে তাড়ানোর জন্য অদ্ভুত অদ্ভুত সব কাজ করে চলেছে, যাতে ওর উপর আমাদের রাগ হয় আর ওকে আমরা বাড়ি থেকে বের করে দিই। আর ওর বাবা মা ওদেরকে ওখানে নিয়ে এসেছিল টাকা দিয়ে মিথ্যা কথা বলানোর জন্য। ও এই কথাটা কেন বুঝতে পারছে না যে যদি বৃন্দা আমাদের বাড়ি ছেড়ে চলে যায় তাহলে আবার আমরা বিপদে পড়ে যাব। সন্ধ্যার বোনেরা এই চারপাশেই কোথাও না কোথাও আছে। যদি ওরা সবাই বৃন্দাকে এখন বাইরে যেতে দেখে তাহলে আমাদের সমস্ত গোপন কথা ফাঁস হয়ে যাবে ওদের কাছে। কেন এটা বুঝতে পারছে না ওই গাধাটা? মনে হচ্ছে ডিকের কাজকর্মের জন্য ও এখনো রেগে আছে। যদি তুমি খারাপ না ভাবো একটা কথা বলবো, আমরা আর কতদিন ধরে যুবরাজের খুশির জন্য নিজেদের খুশিটাকে বিসর্জন দেব? কি বলতে চাইছো তুমি? মানেটা তো তুমি খুব ভালো করেই জানো। আর কতদিন ধরে, কতদিন আমাদের সমস্ত সম্পত্তি এভাবেই নষ্ট করব? যুবরাজ আর বর্দি মিলে দুজনে আমাদের কাউকে না জিজ্ঞেস করে সমস্ত সম্পত্তি নষ্ট করে চলেছে, যেখানে এই সম্পত্তির ওপর, এই প্রপার্টির ওপর আমার আর আমার বাচ্চাদের ততটাই অধিকার আছে যতটা যুবরাজের আছে। ওই একটা বস্তির মেয়ে বৃন্দা, ও যা ডিমান্ড করছে বর্দি কাউকে কিছু না জিজ্ঞেস করে ওর সমস্ত ডিমান্ড পূরণ করে যাচ্ছে। যুবরাজ দুঃখ পেলে আমাদের সমস্ত অনুষ্ঠান দুঃখে পরিণত হয়, আর যুবরাজ খুশি হলে কোনো বিশেষ দিন ছাড়াই, কোনো উপলক্ষ ছাড়াই পার্টি থ্রো করা হয়। আমাদের এই পরিবারে কি কোনো অস্তিত্ব আছে না নেই? শাট আপ! এই যা কিছু তুমি বললে শেষবারের মতো বললে। যদি দ্বিতীয়বার বলো তাহলে তোমার ওই একই অবস্থা হবে যেটা ওই সুনিতার হয়েছে। একটা কথা তোমার মাথায় ঢুকিয়ে নাও, যে আমাদের বাবার যা কিছু জমি জায়গা টাকা পয়সা সেগুলো বৌদিমণির নামে এই কারণেই লিখে দিয়েছে কারণ সেই সবকিছু যুবরাজের। তাই যতদিন তুমি এই বাড়িতে আছো তুমি শুধুমাত্র যুবরাজের ব্যাপারেই ভাববে, বুঝেছো? অনেক ভেবেছি আমি সুনিতা নই যে চুপচাপ সব সহ্য করব। এবার আমাকেই কিছু একটা করতে হবে। তোমাদের এভাবে ফিরে আসাটা উচিত হয়নি। কিন্তু ওখানে থেকে আমরা করতাম কি সেটা বলো? দুবার ওদের বাড়িতে গেলাম, দুবার নানা ছুতোয় অপমান করে তাড়িয়ে দিল, চুরির অপবাদ দিয়েছে আমাদের। আমাদের ভাগ্য ভালো ছিল যে পার্সে আংটিটা পাওয়া যায়নি, না হলে ওরা তো আমাদের জেলে পাঠিয়ে দিত। সাক্ষী আর কিছুদিন থাকতে চাইছিল, আমি ওকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসলাম এখানে। জানি না ওরা আমাদের সঙ্গে কি করতো যদি থাকতাম তাহলে। কিন্তু আমরা কি ওদের বিরুদ্ধে কিছুই করতে পারবো না? ওরা আমাদের উপর একের পর এক অত্যাচার করে চলেছে, আর আমরা এভাবে চুপচাপ বসে থাকবো? না জামাইবাবু, চুপচাপ বসে থাকবো না, কিন্তু ইমোশনাল হয়ে গিয়ে আবার ওদের উপর অ্যাটাকও করব না। আমি ইন্সপেক্টর ভোসলেকে ডেকেছি, ওনার সাথেই আলোচনা করা যাক। একটা কথা তো কনফার্ম, ওই মেয়েটা যাকে সন্ধ্যার মতো দেখতে ও আমাদের সন্ধ্যা নয়। তুমি জানো জামাইবাবু, ওদের সবার সাথে এক হয়ে ওই মেয়েটাও দিদির তল্লাশি নিতে বলেছিল।
মনে হয় ইন্সপেক্টর ভোসলে এসেছেন। আমি দেখছি। এই বাড়িটা আবার কার? এই বাড়িটাও আমারই। এখানে এই গোয়ালিয়ারে আমি এটাকে গেস্ট হাউসের মতন করে ইউজ করি। আইনত গোয়ালিয়ারে তো আসতে পারি না। গায়ত্রী দেবী, শুধু আর কটা দিন অপেক্ষা করুন, তারপরে আপনাকে আর এখানে এরকম ভাবে লুকিয়ে লুকিয়ে আসতে হবে না। আপনি সসম্মানে আপনার এই শহর গোয়ালিয়রে থাকতে পারবেন, আর তাও আপনার স্বামীর সাথে। আজ আমরা যা করছি, যেভাবে ডিকে কে আমরা ফাঁসালাম, এরপর আমার পুরোপুরি বিশ্বাস হয়ে গেছে যে খুবই তাড়াতাড়ি এই জাগিরদার পরিবার রাস্তায় এসে বসবে আর আমাদের দুজনের জীবন আরো সুন্দর হয়ে যাবে। ওরা এতদিন আমার দুর্বলতা দেখেছে, কিন্তু এবার আমার প্রতিশোধ দেখবে। এবার ওদের ঘড়ি শুধু সময় নয়, খারাপ সময় দেখাবে। কিন্তু এবার আমাদের আরো একটা কাজ করতে হবে। যে কোনোভাবে পঙ্কজ আঙ্কালকে ওই বাড়ির থেকে দূরে পাঠাতেই হবে, কারণ ও যদি ওই বাড়ি থেকে দূরে চলে যায় তাহলে ডিকে কে হারানো আরো সহজ হয়ে যাবে। তুমি চিন্তা করো না সন্ধ্যা, আমি তার এমন একটা ব্যবস্থা করেছি যে ও নিজেই এই শহর ছেড়ে পালিয়ে যাবে। এবার ওদের খারাপ সময় শুরু হয়ে গেছে, আর যখন খারাপ সময় আসে না, তখন সেটা চারিদিক থেকেই আসে। বাড়ি, অফিস, বিজনেস, আমরা ওদের কোথাও শান্তিতে একটুও থাকতে দেব না। যেখানেই যাবে মুখ থুবড়ে পড়বে। ওরা এটা বুঝতেই পারবে না যে ওদের সাথে ঘটছেটা কি। আর যতক্ষণে ওরা বুঝতে শুরু করবে, ততক্ষণে ওদের সবকিছুই শেষ হয়ে যাবে। গায়ত্রী দেবী, যখন পাপের ঘড়া পূর্ণ হয় তখন আর আওয়াজ হয় না, কিন্তু যখন ফাটে অনেক জোরে বিস্ফোরণ হয়। আর এদের জীবনেও সেই বিস্ফোরণ ঘটতে চলেছে। প্রত্যেক দিন তাই হবে। ডাউট তোমার আগেও ছিল যে ওই মেয়েটা সন্ধ্যা নয়, অন্য কেউ। কিন্তু একই রকম দেখতেও কি করে হতে পারে? হ্যাঁ, কোনো মানুষ একই রকম দেখতে হয় আমি শুনেছি, কিন্তু এত সিমিলারিটি, ইটস ইম্পসিবল। কিন্তু এটাই হয়েছে ইন্সপেক্টর ভোসলে। জানি না ওরা এইসব কিছু কিভাবে করলো। আই থিঙ্ক প্লাস্টিক সার্জারি করা হয়েছে নিশ্চয়ই। কিন্তু এটা ঠিক যে ওই মেয়েটা আমাদের বোন সন্ধ্যা নয়। ইন্সপেক্টর ও বাবার নামে মিথ্যে দিব্যি দিয়েছে, দিদি আর আমার উপর চুরির অপবাদ দিয়েছে। আমাদের সন্ধ্যা এরকম করতেই পারে না। ও আমাদের উপরে যতই রাগ করে থাকুক না কেন। আচ্ছা, পুলিশে কেস করলে কেমন হয়? আমরা পুলিশের কাছে গিয়ে বলবো যে ও আমাদের বোন সন্ধ্যা নয়। আগে না সবিতা দেবী, এটা এতটা সহজও নয়, কারণ এর আগে একবার আমরা কোর্টে কিন্তু ফেল করেছি। আর কোর্টও কিন্তু আমাদের জায়গিরদার পরিবারের ব্যাপারে কড়া ওয়ার্নিং দিয়েছেন। যতদিন না আমরা ওদের বিরুদ্ধে কোনো সঠিক প্রমাণ পাচ্ছি, আমরা কিছুই করতে পারবো না। যদি আপনারা মনে করেন ওই মেয়েটা সন্ধ্যা নয়, তাহলে সেইভাবে প্রমাণ কিন্তু একত্রিত করতে হবে। আর এইবার যেন কোনো রকম ভুল না হয়, তা না হলে আমার সাসপেনশন হতে পারে আর আপনাদের জরিমানা। কিন্তু আমরা প্রমাণ কোত্থেকে পাবো? দেখুন, আপনারা আপনাদের মতো চেষ্টা করুন, আমিও কিছু ভাবছি। যদি ওই মেয়েটা সন্ধ্যা না হয়, তাহলে ওর বিরুদ্ধে প্রমাণ আমি নিয়ে আসব। এখন আসছি, ডিউটিতে আছি।
যদি কোনো ইনফরমেশন পাই তাহলে কল করব। আপনারা সবাইও আমার কন্ট্যাক্টে থাকবেন। হ্যাঁ ঠিক আছে ইন্সপেক্টর। আসুন। এসে গেছো তুমি? কোথায় গেছিলে? আমার মাথাটা ঘুরছিল, তাই আমি মন্দিরে গেছিলাম, কিন্তু ওখানেও তো কোনো শান্তি পেলাম না। কি হয়েছে? তুমি এত টেনশন করছো কেন? কিছু না, এমনি। আরে বলো না কি হয়েছে। দেখ, আমি কিন্তু আর এখানে থাকতে পারবো না। আমার সব হিসেব বুঝিয়ে দাও, আমি এখান থেকে চলে যেতে চাই। আরে তুমি এরকম হঠাৎ করে যাওয়ার কথা কেন বলছো? কি হয়েছে সেটা পরিষ্কার করে তো বলবে। দেখ হিরো, আমি তোকে একটা কথা জিজ্ঞেস করব, তুই খারাপ ভাবে নিবি না তো? জিজ্ঞেস করো। একটা কথা বল আমাকে। আরে তোর বাড়িতে এই সব যে লোকজনগুলো আছে না, যারা সব আত্মীয়, তোর ফ্যামিলির লোক, এরা তো নিজের নাকি আমার মতো উঠে নিয়ে এসেছিলিস। কি আজে বাজে বকছো তুমি? ওনারা সবাই আমার পরিবারের সদস্য, ওরাই সবকিছু আমার জন্য। আরে ওরা আমাকে খুবই ভালোবাসে, আর আমি ওদের জন্য সবকিছু করতে পারি। প্রাণ দিতে পারে? আমার তো মনে হয় এরা তোর কাটা ঘায়ে শুধু নুনের ছিটে দেয়। চলো, আমি কেন তোমাদের এসব ব্যাপারে পড়তে যাব ফালতু ফালতু। আমার কি যায় আসে তোমাদের জীবনের হিস্ট্রি কেমিস্ট্রি দিয়ে? আমাকে আবার যেতে দাও তোমরা এখান থেকে। আরে তুমি বারবার যাওয়ার কথা কেন বলছো বলো তো? কি হয়েছে বৃন্দা? বাড়িতে কি কেউ তোমাকে বাড়িতে কেউ কিছু বলেছে? আরে চুপ করে আছো কেন? কিছু তো বলো। ছেড়ে দে না বাবা। নো, বলো আমাকে কি হয়েছে? বাড়িতে কেউ কিছু বলেছে তোমাকে? দেখ হিরো, আমাকে তো কেউ সেভাবে কিছু বলেনি, কিন্তু একজন আরেকজনকে ফোনে যা বলছিল সেটা শুনে তো আমার মাথায় ঘুরে গেল। সেই জন্যই তো মন্দিরে ঘন্টা বাজাতে গেছিলাম। আরে তুমি পরিষ্কার করে বলবে কি হয়েছে? এই ফোনের মধ্যে কে কাকে কি বলেছে? তুমি কি বলছো এসব? দেখ হিরো, তুই তোর ফ্যামিলিকে প্রচুর বিশ্বাস করিস, তুই কেন আমার কথা ফালতু ফালতু বিশ্বাস করতে যাবি? ঠিক আছে, তাও আমি বলে দিচ্ছি, কেন মনটা এত ভারী করে রাখবো, তাই না? ওই যে তোর পিকে আঙ্কেল আছে না? পিকে নয়, ডিকে। আমার কাছে তো ও পিকেই, তাই না? সারাক্ষণ তো আমার রক্ত চুষছে, অসভ্য। ও ও কারোর সাথে ফোনে কথা বলছিল। কি বলছিল জানিস? কি? ও বলছিল যে কাউকে আমার বিরুদ্ধে কোনো প্রমাণ দেবে, আর তার বদলে কি দেবে জানিস? 25 লক্ষ টাকা। আবার তোর বিরুদ্ধেও কোনো প্রমাণ আছে। হোয়াট? হ্যাঁ, এবার দেখ, আমার কি যায় আসে? আমার নিজেকে নিয়ে কোনো টেনশন নেই। আমি এখানে বসে সব হিসাব ক্লিয়ার করব আর এখান থেকে কেটে পড়ব। কিন্তু ও তো নিজের কাকা হয়ে তোকেই টুপি পরিয়ে দিচ্ছে রে। এখন তুই আমাকে একটা কথা বলতো হিরো, তোর লাইফে কি এমন রহস্য আছে বলতো যে তোর বিরুদ্ধে প্রমাণ খুঁজছে? কোনো গোপন গল্প আছে না? জাস্ট শাট আপ। এই, আমার উপর এত রাগ দেখাচ্ছিস কেন? আমি বলেছিলাম কিন্তু আমি কিছু বলবো না। এই জন্য আমি থাকতে চাই না তোমাদের কাকা ভাইপোর গল্পের মধ্যে। আমি তো চললাম, এবার এই মাসিমা কাকিমার সাথে বসে সব হিসেব করে নেবো, দিয়ে আমি টাটা বাই বাই। বৃন্দা, এক মিনিট বৃন্দা। লুক, আই এম রিয়েলি সরি। আমি তোমার উপর রাগ করিনি। ওই আমি ডিকে আঙ্কেলের ব্যাপারে ভাবছিলাম যে উনি এমনটা কি করে করতে পারেন বৃন্দা। আমি জানতাম যে তুই কিছুতেই আমার কথা বিশ্বাস করবি না, কিন্তু তুই যদি নিজের চোখে দেখিস তাহলে তুই বিশ্বাস করবি তো? চল, এবার আমি তোকে দেখাবো তোর ওই ডিকে আঙ্কেলের লাইভ টেলিকাস্ট জাগিরদার স্টেডিয়াম থেকে। চল। এখানে থাকলে আমাদের চাকরি চলে যাবে। ভালোই হয়েছে একে ডক্টর দেখতে পাইনি, না হলে যে আমাদের কি হতো কে জানে। এর জামাটা খুলে দাও। হয়ে গেছে, চলো এবারকে তুলে নিয়ে যাই আর অন্য কোথাও ফেলে দিয়ে আসি।
ডাক্তারবাবু, এসব আর কতক্ষণ চলবে? কোথাও একে এবার রাখতেই হবে। একে এখানেই রেখে চলে যাই। ওই দেখুন সামনে একটা স্টপ রয়েছে, ওটার পাশেই। কি ভারী রে বাবা। একে এখানেই রেখে দিই। স্টপটার কাছেই। সাবধানে ডাক্তারবাবু, সাবধানে। চলুন ডাক্তারবাবু। কোনো কথা বলবি না হিরো, শুধু চুপচাপ দেখে যা।